আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাসান। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়টির একদম শেষের দিকের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেখে নেই আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে কি কি থাকছে। আমরা প্রথমে করব ক্ষমতা কি, ক্ষমতার মাত্রা ও একক নির্ণয় করব। কোন বাল্বের ক্ষমতা 60 ওয়াট বলতে কি বুঝি, কর্মদক্ষতা কাকে বলে, কর্মদক্ষতার একক নেই কেন, এবং কর্মদক্ষতা 70% বলতে আমরা কি বুঝি। তো প্রথমেই আসো আমরা দেখি ক্ষমতা কাকে বলে বা ক্ষমতা ব্যাপারটি কি। ক্ষমতা হচ্ছে কোনো ব্যক্তি বস্তু বা উৎসের কাজ করার হার, অর্থাৎ কোনো একটা ব্যক্তি বস্তু বা উৎস একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে, এক সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে, তাকে আমরা বলি হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখো যে ক্ষমতা মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় কি পাওয়ার, তাই না? ক্ষমতাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার। তাহলে আমরা এইভাবে বলতে পারি কোনো ব্যক্তি বস্তু বা উৎস, সোর্স অফ এনার্জি, উৎস একক সময়ে এই একক সময় মানে এখানে এক সেকেন্ডকে বোঝাচ্ছে। একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে, কাজ কিন্তু আমরা বিভিন্ন প্রকার পড়েছি। করতে পারে, তাকে আমরা ওই বস্তুর ক্ষমতা বলবো, তাকে ওই বস্তুর বা ব্যক্তির বা উৎসের, বস্তুর ব্যক্তির বা উৎসের ক্ষমতা বলবো, ক্ষমতা বলা হয়। আচ্ছা, অর্থাৎ এখানে একক সময় বলতে কি বোঝাচ্ছে, এক সেকেন্ডে, এটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এক সেকেন্ড সময়ের মধ্যে কি পরিমাণ কাজ করছে সেটাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ ধরো যদি এমন হয় যে কোনো একটা ব্যক্তি বস্তু বা উৎস, সে যদি এমন হয় যে টি সেকেন্ড সময়ে যে পরিমাণ কাজ করছে সেটাকে যদি ডব্লিউ দিয়ে প্রকাশ করি আমরা, ডব্লিউ জুল যদি কাজ হয়, তাহলে বলতো শিক্ষার্থী বন্ধুরা এক সেকেন্ডে কি পরিমাণ কাজ হবে? এক সেকেন্ডে কাজের পরিমাণ হবে ডব্লিউ বাই টি, এবং এই ডব্লিউ বাই টি কে আমরা বলবো হচ্ছে ক্ষমতা। ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই টি। তাহলে টি সেকেন্ড মানে হচ্ছে কোনো নির্দিষ্ট একটা সময়, সেটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা অন্য কোনো সময় হতে পারে। তাহলে টি সেকেন্ড সময় যদি ডব্লিউ জুল কাজ করে থাকে, তাহলে এক সেকেন্ড সময় যে পরিমাণ কাজ করবে সেটা হচ্ছে ডব্লিউ বাই টি। আর এই ডব্লিউ বাই টি কে আমরা বলছি ক্ষমতা, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে ক্ষমতা মানে আমরা লিখতে পারি যে ক্ষমতা মানে হচ্ছে কি কাজ ডিভাইডেড বাই সময়। অর্থাৎ আমরা যদি কাজকে সময় দিয়ে ভাগ করে দেই তাহলেই কিন্তু আমরা ক্ষমতা নির্ণয় করতে পারি। সো এখন এই যে একটা সমীকরণ পেলাম, সম্পর্ক পেলাম, এখান থেকে আমরা ক্ষমতার মাত্রা এবং একক নির্ণয় করব। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্ষমতার প্রথমে মাত্রাটা নির্ণয় করি। হ্যাঁ, তাহলে আমরা লিখি ক্ষমতার মাত্রা নির্ণয়, ক্ষমতার মাত্রা নির্ণয়। আচ্ছা, মাত্রা নির্ণয়। দেখো আমরা এই মাত্র দেখলাম যে ক্ষমতা মানে হচ্ছে কাজ ডিভাইডেড বাই কি সময়। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এর আগে প্রথম ভিডিওতে আমরা দেখেছি কাজ মানে কি। কাজ মানে হচ্ছে কি, কাজকে যদি আমরা ভেঙে ফেলি, কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ। আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে আবার সময়। তোমাদের কিন্তু এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে ক্ষমতার মাত্রা নির্ণয় করো, তখন তোমরা এইভাবে করবে। আবার দেখো সরণ হচ্ছে একটা মৌলিক রাশি বা দৈর্ঘ্য যেটাকে বলি আমরা, সময়ও মৌলিক রাশি, কিন্তু বল কিন্তু মৌলিক রাশি না, লব্ধ রাশি। তাই বলকে আমাদের আবার মৌলিক রাশিতে রূপান্তর করার জন্য আমরা লিখব বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ ইনটু সরণ ডিভাইডেড বাই হচ্ছে সময়।
এখন দেখো এখানে ভর ঠিক আছে, এখন ত্বরণ যেটা, ত্বরণকে আমরা কি লিখতে পারি? ত্বরণকে আমরা লিখতে পারি সরণ বাই সময় স্কয়ার বা সময়ের বর্গ, সরণ বাই সময়ের বর্গ ইনটু সরণ ডিভাইডেড বাই নিচে রয়ে গেল আবার সময়। তাহলে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আরেকটু ইয়ে করি, এটাকে গুণ করে লিখি, তাহলে কি আসে? উপরে চলে আসবে হচ্ছে ভর ইনটু সরণ স্কয়ার বা সরণের বর্গ ডিভাইডেড বাই সময়ের বর্গ, আর নিচে আছে শুধুমাত্র সময়। এবার ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা যদি এটাকে উল্টে দেই, তাহলে আসে ভর ইনটু সরণের বর্গ ডিভাইডেড বাই সময়ের বর্গ ইনটু 1 বাই সময়, কারণ সময়ের নিচে মনে মনে একটা এক আছে, একটা উপরে চলে যাবে, সময়টা নিচে চলে আসবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি গুণ করে দিই তাহলে কি আসে? ভর ইনটু সরণ স্কয়ার ডিভাইডেড বাই সময়ের এখানে চলে আসে কি 3 বা কিউব। সো এখন আমরা যেটা করতে পারছি, দেখো আমরা যদি মাত্রা নির্ণয় করি, মাত্রা আমরা জানি ভরের মাত্রা হচ্ছে m, সরণের মাত্রা হচ্ছে l, স্কয়ার আছে ইংরেজিতে লিখবে স্কয়ার 2, আর সময়েকে আমরা জানি t দিয়ে লিখতে হয়, তাহলে t কিউব। সুতরাং আমরা বলতে পারি যে এখান থেকে সরণের মাত্রা ক্ষমতার ক্ষমতাকে যেহেতু আমরা p দিয়ে প্রকাশ করি, তাহলে p দিয়ে থার্ড ব্র্যাকেট দিতে হবে ইজ ইকুয়াল টু ml স্কয়ার। আমরা যদি এটা টিটাকে উপরে নিয়ে যাই তাহলে কি পাচ্ছি? ইনভার্স হয়ে যাচ্ছে ml t ইনভার্স 3, ml t ইনভার্স 3। ঠিক আছে, উপরে ml স্কয়ার, নিচে হচ্ছে t কিউব ছিল, তাহলে t কিউবটাকে উপরে নিয়ে গেলে এটার পরে এইটা, কিন্তু হ্যাঁ আমরা একটু ব্যাক দিয়ে দিই, এই এটার পরে এই নেই, অর্থাৎ ক্ষমতার মাত্রা p ইজ ইকুয়াল টু ml স্কয়ার t ইনভার্স 3 আমরা বলতে পারি। তাহলে এটাই হচ্ছে ক্ষমতার মাত্রা। এবার আসো ক্ষমতার একক নির্ণয় করব। তাহলে দেখো খুব সহজেই আমরা ক্ষমতার এককটা নির্ণয় করতে পারি। আমরা দেখলাম যে আসলে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়। তাহলে আমরা যদি কাজের একককে সময়ের একক দিয়ে ভাগ করে দেই, কাজের একককে সময়ের একক দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা ক্ষমতা নির্ণয় করতে পারি। কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি জুল পার সেকেন্ড, এটাই হচ্ছে ক্ষমতার একক। তবে আমরা জুল পার সেকেন্ডকে একত্রে আমরা বলতে পারি ওয়াট, হ্যাঁ WATT ওয়াট, অর্থাৎ আমরা বলতে পারি 1 জুল পার সেকেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ওয়াট। এইটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে দেখো ক্ষমতার একক জুল পার সেকেন্ড বলতে পারি, অথবা কি বলতে পারি? সংক্ষেপে জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট, অর্থাৎ 1 জুল পার সেকেন্ড মানে হচ্ছে 1 ওয়াট। তাহলে 60 জুল পার সেকেন্ড মানে কি হবে? 60 ওয়াট। এইরকম। তাহলে আমরা দেখো ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মাত্রা এবং একক নির্ণয় করে ফেলেছে। এইবার তোমাদের আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন আসে যে কোনো বাল্বের ক্ষমতা 60 ওয়াট বা 100 ওয়াট বলতে কি বুঝো? সেই ক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে দেখো দিব। বলা হয়েছে কোনো বাল্বের ক্ষমতা 60 ওয়াট বলতে কি বুঝো? তাহলে একটা বাল্বের ক্ষমতা, আমরা কিন্তু ক্ষমতার সংজ্ঞায় পড়লাম এইমাত্র যে কোনো ব্যক্তি, বস্তু বা উৎস একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে বা 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে। তাহলে একটা বাল্ব কি করে? সে কিন্তু একটা বাল্ব বা লাইট আমি যাকে বলি, সে কিন্তু বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করছে। অন্য শক্তি বলতে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত করছে। তাহলে দেখো এখানে কোনো বাল্বের ক্ষমতা 60 ওয়াট বলতে আমরা বুঝি যে সেই বাল্বটি প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে সে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত করবে। তাহলে এটা উত্তরটা আমরা লিখবো এইভাবে গুছিয়ে। প্রথমে আমরা বাল্বের ক্ষমতা কাকে বলে সেই সংজ্ঞাটা লিখব, এবং তারপরে আমরা বলবো যে কোনো বাল্বের ক্ষমতা 60 ওয়াট বলতে বোঝায় বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে, এখানে কিন্তু জুল বলতে হবে, 60 জুল বিদ্যুৎ শক্তিকে তাপ এবং আলোক শক্তিতে, আলো এবং তাপ শক্তিতে রূপান্তরিত করে। সো এবার আরেকটা সুন্দর একটা টপিকস, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস দেখো, কর্মদক্ষতা কাকে বলে বা ইফিসিয়েন্সি কাকে বলে। কর্মদক্ষতা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখন কর্মদক্ষতা।
দক্ষতা। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কি? দেখো, আমাদের বিশ্বজগতে আসলে এমন কোনো যন্ত্র আবিষ্কার করাই সম্ভব না যেখানে আমরা যতটুকু শক্তি দিব ঠিক ততটুকু শক্তি আমরা ফেরত পাবো। কিছু পরিমাণ শক্তির অপচয় ঘটে বা অন্য শক্তিতে রূপান্তরিত হয়। যেমন ধরো একটা মোটর বাইকের কথাই চিন্তা করো, একটা মোটর বাইক। এই মোটর বাইকটিতে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে গতিশক্তি অর্জন। অর্থাৎ আমরা একটা গাড়ি, একটা মোটর বাইক বা কোনো একটা যানবাহনের সাহায্যে আমরা চাই গতিশক্তি অর্জন করতে, এবং সেজন্য আমরা যে শক্তি ব্যবহার করি সেটি এক ধরনের জীবাশ্ম জ্বালানি থেকে আমরা পাই, ধরো অকটেন, ডিজেল অথবা পেট্রোল, অর্থাৎ তেল যাকে আমরা বলে থাকি। তাহলে আমরা এই যানবাহনটি চালানোর জন্য যে তেল দেই সেখান থেকে আমরা কি পাওয়ার কথা? আমাদের গতিশক্তি পাওয়ার কথা। কিন্তু যে বিষয়টি দেখা যায় যে ধরো আমি যদি এখানে 100 টাকার তেল খরচ করি এবং সেখান থেকে যদি 100 টাকারই গতিশক্তি আমরা অর্জন করতে পারি, তাহলে সেই যন্ত্রের ক্ষমতার কর্মদক্ষতা হবে 100%। কিন্তু বাস্তবে দেখা যায় এই রকমটা ঘটে না। 100 টাকার যদি আমরা তেল খরচ করি সেখান থেকে দেখা যায় 80 টাকা অথবা 70 টাকার গতিশক্তি পাচ্ছি, বাকি 20 টাকার কি পাচ্ছি? দেখা যাচ্ছে যখন এই যানবাহনটা চলছে তখন সেখানে যে ইঞ্জিনটি থাকে, ইঞ্জিনটি উত্তপ্ত হচ্ছে বা গরম হচ্ছে, অথবা সেই যন্ত্রটি শব্দ উৎপন্ন করছে, প্রচুর পরিমাণে শব্দ, তারা দেখা যায় কিছু পরিমাণ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের কাম্য নয়, যেগুলো অন্য শক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে যাদেরকে আমরা অপচয়কৃত শক্তি বলে থাকি। তাহলে এই ধরনের দেখা যায় যে আমি ইনপুট যতটুকু দিলাম আউটপুট কিন্তু ঠিক ততটুকু আমি পাবো না, কখনোই পাবো না, এমন কোনো যন্ত্র আবিষ্কার করাই সম্ভব নয়। তাহলে এখানে কিন্তু একটা কথা রয়ে গেল, সেটা হচ্ছে যে ইনপুট যেটা আমি দিচ্ছি আর আউটপুট যেটা আমি পাচ্ছি এরা কখনোই পরস্পর সমান হতে পারে না। তো কর্মদক্ষতা হিসাব করা হয় এমনভাবে, এই যে কতটুকু শক্তি তুমি পেলে এবং কতটুকু শক্তি তুমি দিলে, এই দুইটার অনুপাত থেকে, এই দুইটার রেশিও থেকে আমরা কর্মদক্ষতা নির্ণয় করে থাকি। তাহলে কর্মদক্ষতাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, আরেকটা কথা মনে রাখবে, কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, আমি একটু পরে লিখব। দেখো, কর্মদক্ষতা এটা ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%, অর্থাৎ এটা শতকরায় প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু হচ্ছে লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। আচ্ছা, এখানে দেখো লভ্য কার্যকর শক্তি মানে কি? যে শক্তিটা আমি পাচ্ছি, অর্থাৎ এক কথায় বলতে গেলে আউটপুট বলা যায়। যেহেতু এটা শক্তি লিখেছি আমি, তাহলে শক্তিকে বা কাজকে আমি ডব্লিউ দিয়ে লিখতে পারি। তাহলে ডব্লিউ আউটপুট বাই ডব্লিউ ইনপুট, ছোট করে লিখলাম, ইন্টু 100%। তবে এটাকে এভাবেও লেখা যায়, লভ্য কার্যকর শক্তি না লিখে আমরা ক্ষমতাও লিখতে পারি। লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। তাহলে সেটাকেও আমরা কিন্তু কর্মদক্ষতা বলতে পারি। তাহলে আমরা কর্মদক্ষতাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকেই আমরা কর্মদক্ষতা বলবো, এবং এটি শতকরায় প্রকাশ করা হয়। অথবা লভ্য কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতা অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলবো, এটাকে শতকরায় প্রকাশ করা হয়। সো এটাই ছিল কর্মদক্ষতা। এখন এই কর্মদক্ষতার ইউনিট বা একক কি হবে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি একই জাতীয় রাশির অনুপাত হয় তাহলে কিন্তু তার কোনো একক থাকে না। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো আপেক্ষিক পারমাণবিক ভর অথবা বিবর্ধন, এগুলোর কোনো একক হয় না, কারণ এরা সবাই হচ্ছে একই জাতীয় রাশি, ঠিক একই জাতীয় রাশির অনুপাত। ঠিক একইভাবে দেখো কর্মদক্ষতাও কিন্তু লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাত, অর্থাৎ এটাও এনার্জি এটাও এনার্জি। তাহলে শক্তির
উপরেও শক্তি নিচেও শক্তি, তাহলে উপরেও জুল নিচেও জুল, জুল দিয়ে জুলকে ভাগ করলে আসলে আর কোনো একক থাকে না। তাই কর্মদক্ষতার কোনো একক কিন্তু নেই। প্রশ্ন আসতে পারে, দেখো কর্মদক্ষতার একক নেই কেন? তখন সেই ক্ষেত্রে আমরা বলবো, প্রথমে আমরা করব কর্মদক্ষতা কাকে বলে সেটা লিখব, তারপরে লিখব কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু হচ্ছে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100%। এটা লেখার পরে আমরা লিখব, দেখা যাচ্ছে, এই কথাটা লেখার পরে লিখব, দেখা যাচ্ছে কর্মদক্ষতা একই জাতীয় দুটি রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই, এটাই হচ্ছে যথোপযুক্ত উত্তর, একক নেই। ঠিক আছে, তাহলে প্রথমে সংজ্ঞা লিখে সমীকরণটা লিখে তারপরে লিখবো আমরা। দেখা যাচ্ছে এই লাইনটাই কিন্তু মূল, কর্মদক্ষতা একই জাতীয় দুটি রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই। তাহলে কর্মদক্ষতার কোনো একক নেই, এটাকে আমরা শতকরায় হিসেব করি। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন এসছে, দেখো কর্মদক্ষতা 70% বলতে কি বোঝো, অথবা পরীক্ষার সময় আসতে পারে 80% বলতে কি বোঝো। সেই ক্ষেত্রে উত্তরটা কি হবে? যেহেতু কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাত, তাহলে এই ক্ষেত্রে 70%, তার মানে হচ্ছে আমরা যদি 100 জুল শক্তি দিই, 100 জুল শক্তি প্রদান করি, তাহলে সেখান থেকে আমরা 70 জুল শক্তি পাবো। এটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি আর এটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি। তার মানে আমরা এইভাবে লিখবো, প্রথমে এই অনুধাবনমূলক প্রশ্ন উত্তর লেখার জন্য জ্ঞানমূলক অংশ হবে কর্মদক্ষতার সংজ্ঞা, কর্মদক্ষতা কাকে বলে সংজ্ঞাটা লেখার পরে আমরা লিখব যে কর্মদক্ষতা 70% বলতে বোঝায় ওই যন্ত্রে যদি 100 জুল শক্তি প্রদান করা হয়, তাহলে ওই যন্ত্রটি শুধুমাত্র 70 জুল শক্তিকে রূপান্তর করবে, বাকি 30% শক্তির অপচয় ঘটবে, অর্থাৎ সেটা অন্য শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, সো এইভাবে তোমরা লিখবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি তোমাদের এই টপিকসগুলো বোঝানোর জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী কি কি আছে এবং তার উপর ভিত্তি করে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় অনুশীলন করো। সুস্থ থাকো সবাই, দোয়া করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আগামী ক্লাস পর্যন্ত। আল্লাহ হাফেজ।